নমস্কার দর্শকরা, খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আজকে একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম, এবং এই দৃশ্যটি দেখার পর আমার মনে কিছু প্রশ্ন এসেছে, সেগুলো আমি আপনাদের সামনে আনছি। দর্শক, আপনারা জানেন যে অসম বাংলা সাহিত্য সভা অসমের অধিবেশন চলছে শিলচরে। এই অধিবেশনে যোগ দিতে আজকে এসেছেন অসম সাহিত্য সভার প্রাক্তন এবং বর্তমান সভাপতি, এবং তারা দুইজন তারাপুর রেল স্টেশন থেকে নেমেই শহীদ মূর্তির সামনে অসমীয়া প্রথায় শ্রদ্ধা জানালেন, এবং সেখানে একটি সংক্ষিপ্ত ভাষণে অসম সাহিত্য সভার সভাপতি বললেন, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভাষার জন্য আর কাউকে শহীদ হতে না হয়। তো এই খুব সুন্দর কথা বলেছেন তিনি, তাকে বক্তব্য রাখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং ভাষার জন্য, সত্যি ভাষার জন্য কেউ শহীদ হোক এটা কেউই চায় না, কোনো কারণেই কেউ শহীদ হোক এটা কেউ চায় না। তিনি বলেছেন আর পৃথিবীতে যাতে ভাষার জন্য কেউ শহীদ না হয়। এবং এই কথাটা বলেছেন কে? অসম সাহিত্য সভার সভাপতিরা বলেছেন। এটা নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য একটা ঘটনা আমার কাছে মনে হচ্ছে। এবং তিনি কোথায় করেছেন? শহীদের যেখানে শহীদ হয়েছিলেন সেই শিলচর রেল স্টেশনে দাঁড়িয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং অসম সাহিত্য এবং এবং বাংলা সাহিত্য সভার গোটা অধিবেশনে বরাক আর ব্রহ্মপুত্রের সমন্বয়ের অনেক কথাই বলা হলো, তবে সেগুলো আমার কাছে কোনো নতুনত্ব মনে হয়নি। আমার কাছে নতুনত্ব মনে হয়েছে অসম সাহিত্য সভার এই বক্তব্যগুলো। এবং অসম সাহিত্য সভা কিন্তু এখানে কিছুটা অতীতকে ফিরে দেখার প্রয়োজন রয়েছে। আজকের অসম সাহিত্য সভার প্রতিনিধিরা যেটা বলছেন সেটা কি লাচির সেনা কি সেটা মানবে? লাচির সেনার কি সেই জিনিসটা বিশ্বাস করবে, মানবে? যেখানে প্রতিনিয়ত বাঙালিদের বিরুদ্ধে কুৎসামূলক ঘটনা হচ্ছে, এবং গত কয়েক বছরে কা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাঙালি জাতিকে একটা হীনমন্যতার চোখে দেখা হচ্ছে, ঠিক এরকম একটা পরিবেশে অসম সাহিত্য সভার দুই দিকপালের এই মন্তব্য অবশ্যই অনেকের মনে আশার সঞ্চার করছে। একটা ঘটনা যে অসম সাহিত্য সভা তারপর আসু সবাই আসাম আন্দোলনের পক্ষে ছিলেন, এবং সেই আসাম আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে এই যে বিদেশি খেদা আন্দোলন এইসব শুরু হয়েছিল। এর আগে 1960 সালে যখন 19শে মে যখন ভাষা বিলটা আনা হয় এবং তারপর যে বাঙালিরা যেভাবে প্রতিবাদে সোচ্চা হলেন, বরাকে 11 জন শহীদ হলেন, এই সমস্ত ঘটনাকে কিন্তু তৎকালীন সেই ঘটনার জন্য তৎকালীন অসমীয়া সমাজের মধ্যে বরাকের উপর একটা রাগ ছিল। কিন্তু কালক্রমে এটা প্রশমিত হয়েছে। আজকে অসম সাহিত্য সভার সভাপতি এবং সাধারণ সম্পাদকের মন্তব্য থেকে এটা প্রতীয়মান হয়। এমনকি অসমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই শহীদ বেদিতে এসে শ্রদ্ধা জানিয়েছেন, এটা আমরা দেখেছি। অর্থাৎ বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে তারা পিছপা নন, এটা তারা বুঝিয়েছেন। কিন্তু তারা নানা সময় দেখা যায় বাংলা ভাষার উপর আক্রমণ নেমে এসেছে। বাংলা এখানে সরকারি ভাষা হওয়া সত্ত্বেও বাংলা ভাষার অনেক জায়গায় দেখা যায় বাংলা ভাষার সাইনবোর্ড নেই, শুধুমাত্র অসমীয়া ভাষায় সাইনবোর্ড দেওয়া হয়েছে। অসমীয়া ভাষায় সাইনবোর্ড দেওয়া হোক, আপত্তির কিছু নেই, কিন্তু যেখানে সরকারি ভাষা বাংলা সেখানে কেন থাকবে না সরকারি? সেদিন আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম শুভং চা বাগানে, এবং দেখলাম চা বাগানে একটা বিরাট বোর্ডে লেখা আছে চা বাগান সাহ শ্রমিক ভাবে নেওয়া সুপ্রকল্প আসুনি। এবং যে ভাষা যেগুলো লেখা ছিল এগুলো সাধারণ চা শ্রমিক মানুষ এগুলো কিছুই বুঝতে পারবেন না, কারণ এই লেখাটা বাংলায় নয়। কিন্তু হোর্ডিংটা লাগানো হয়েছে অসমীয়া ভাষায়। অসমীয়া ভাষা লাগানো থাক, পাশে একটা বাংলা লাগালে তো ক্ষতি ছিল না। তাহলে অন্তর্পক্ষে সরকার যে কাজটা করছে সেই কাজটা তো মানুষ বুঝতে পারতো যে কি করতে চাইছেন। তো এই বিষয়ে মনোযোগী হওয়াটা আমরা মনে করি অসম সাহিত্য সভার এই বিষয়টা দেখা উচিত। তারা যে সমন্বয়ের বার্তা ছড়িয়েছেন এটা খুব ভালো কথা, এবং বাংলা সাহিত্য সভার অধিবেশনে অসম সাহিত্য সভার প্রতিনিধিরা এসেছেন, মতের আদান প্রদান করেছেন এবং সমন্বয়ের একটা বার্তা দিতে চেয়েছেন। এখানে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী বলেছেন যে অসমীয়া বাঙালিদের মধ্যে সংঘাতের জন্য নাকি কংগ্রেস দায়ী। অসমীয়া বাঙালিদের সংঘাতের জন্য কংগ্রেস যদি দায়ী হয় তাহলে সমানভাবে বিজেপিও দায়ী। এটা কোনো কথা নয় যে কোনো বিশেষ রাজনৈতিক দল দায়ী। এটা একটা সংঘাতের যে পরিবেশ এতদিন ছিল বা আছে, এটা পেছনে রয়েছে অনেকটা রাজনীতি। এটা ঠিক যে 1960 সালে ভাষা বিলটা আনা হয়েছিল কংগ্রেস সরকারের আমলে। ভাষা বিলের মাধ্যমে রাজ্যে একমাত্র অসমীয়া ভাষাকেই সরকারি ভাষা হিসাবে গণ্য করার সংস্থান ছিল, যার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই যে গত কয়েক বছরে এনআরসি থেকে শুরু করে এক একটা বিভিন্ন সাইনবোর্ডে যেভাবে
বাংলা ভাষাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এই সমস্ত ঘটনার জন্য বা কা বিরোধী আন্দোলন একটা বিল আনা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আন্দোলন, এই সমস্ত কিছু তো এই সরকারের আমলে হয়েছে। তাই কোনো বিশেষ সরকারকে দোষ দিয়ে লাভ নেই যে সংঘাত কে করিয়েছেন, এটা নিয়ে বিতর্ক করে লাভ নেই। না সংঘাতের জন্য দায়ী কংগ্রেস না বিজেপি। কৃষ্ণেন্দু পাল রাজনৈতিক নেতা, তিনি তার ভাষণে রাজনীতি রাখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বরাকের বা আসামের বাঙালিদের এটা বুঝতে হবে যে কোনো বিশেষ সরকার বাঙালির অবস্থার জন্য দায়ী নয়। আজকে বাঙালিরা মোট জনসংখ্যার 30% হওয়ার পরও লোকসভা বিধানসভায় তাদের জন্য বরাদ্দ আসন কয়টি রয়েছে? 6টি থেকে 7টি। তো এরকম ভাবে প্রতিনিধি শূন্য হচ্ছে। অসম বাংলা সাহিত্য সভা এইগুলো বিষয় নিয়ে সোচ্চার হবে, এটা আমরা আশা করি। যদিও এই অধিবেশনে শুধুমাত্রই সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে, অন্য কোনো বার্তা দেওয়া হয়নি। ঠিক এরকম একটা সময়ে শহীদদের প্রতি, শহীদ মূর্তিতে বা শহীদ স্থাপত্যে যেভাবে সম্মান জানালেন অসম সাহিত্য সভার প্রতিনিধিরা, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা আমি আগেই বলেছি। কিন্তু কথা হলো তাদের যে মানসিকতাটা, এটা তাদের অন্য সদস্যদের মধ্যেও সঞ্চারিত হতে হবে। তাহলেই অসমে বাঙালি অসমিয়ার সংঘাত চিরতরে শেষ হবে। লাচির সেনার মতো সংগঠনগুলো যখন বিবৃতি দেয়, তখন সেই বিবৃতির প্রতিবাদ করা উচিত অসম সাহিত্য সভার। না হলে সাধারণ মানুষ ভাববে, সাধারণ যারা বাঙালি আছেন তারা ভাববেন যে লাচির সেনার ভাষ্যই বোধহয় সমগ্র অসমীয়া জাতির ভাষ্য। তো এইগুলো বিষয়কে সামাজিকভাবে, শুধু মুখ্যমন্ত্রী বলবেন এটা তো হয় না, সামাজিকভাবে যখন অসম সাহিত্য সভা আছে তাদের এই বিষয়টা বলা উচিত। আশু রয়েছে। অসম সাহিত্য সভা বারবারই একটা কথা বলে থাকে, আমরা সারা আসামের প্রতিনিধিত্ব করি। না হলে আমরা অসমীয়া সাহিত্য সভা নাম রাখতাম, আমরা রেখেছি অসম সাহিত্য সভা, অর্থাৎ সারা আসামের প্রতিনিধিত্ব করছি আমরা। তো এরকম একটা বড় মানসিকতা নিয়ে অসম সাহিত্য সভা চলে, এটা আমরা জানি, বা তাদের যারা প্রবক্তারা আছেন বা বক্তারা আছেন এই কথা বারে বলে থাকেন। তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ঘটনাটা আমার কাছে একটা ইঙ্গিত ভাই মনে হচ্ছে, এবং যদি সেটা, তবে এটা কতটুকু আন্তরিক এটা বোঝা যাবে কার্যক্রমে তারা কি করেন সেটার উপর। আর সম্প্রীতির বার্তা, দেখুন সম্প্রীতির বার্তা অনেকগুলো সরকারি সিদ্ধান্তের ফলে দেখা যায় সরকারি এই সম্প্রীতিগুলো ব্যাহত হয়। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে নাগরিকত্ব সংশোধনী আইন কাটা আনা হলো, এবং এই কার ফলে বাঙালি উদ্বাস্তু শরণার্থীরা নাগরিকত্ব পেলেন না, কিন্তু গোটা বাঙালি জাতি অসমে বাংলাদেশী হিসাবে স্বীকৃতি হয়ে গেল। এটা একটা দুঃখজনক ঘটনা। এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আগে চিন্তা করা উচিত ছিল। এই কার জন্য কত না ঘটনা ঘটলো, সিএ নিয়ে কত না ঘটনা ঘটলো, সারা আসাম জ্বললো, মারাও গেছেন 3-4 জন, এবং এই পুরো ক্ষোভটা যে বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কিন্তু কার্যত দেখা গেল কি মাত্র 8 জন নাগরিকত্ব পেয়েছেন এই আইন থেকে, এই আইনের মাধ্যমে। তার মানে এই আইন বাংলাদেশ থেকে যারা নির্যাতিত, ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছিলেন, তাদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এই আইন মুঠেই কার্যকারী নয়, এটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু বাঙালিদের যা সর্বনাশ হয়ে গেছে, একটা সুন্দর বাতাবরণের মধ্যে একটা সন্দেহর বীজ পতিত হয়েছে। তো আসাম সাহিত্য সভার সভাপতি এবং সম্পাদকের আজকের যে প্রচেষ্টাটা আমরা দেখলাম, এতে একটা কথা, এবং তারা যে বার্তাটা দিয়ে গেলেন, সেটা যদি তারা সত্যিকার অর্থে গ্রহণ করে থাকেন, তাহলে সেটা হবে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ভাষার জন্য। কারণ তাদের কথা মতোই বলছি, ভাষার জন্য কেউ প্রাণ দিক, এটা আমরাও চাই না। এবং আমরা চাই প্রতিটি ভাষা তার গৌরব নিয়ে চলুক, গৌরব নিয়ে প্রতিষ্ঠিত হোক। নমস্কার।